স্ক্রিন শেয়ার এসে জি স্যার, আসছে স্যার। আজকে আমরা পটাশিয়াম ডিসঅর্ডার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পটাশিয়াম ডিসঅর্ডার। পটাশিয়ামটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই জন্য যে হাইপার ক্যালেমিয়া ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। হাইপার ক্যালেমিয়া ইজ এ মেডিকেল ইমার্জেন্সি এবং এইটার ম্যানেজমেন্ট, এটা কজ, এগুলো পরীক্ষা ধরা হয় ভাইভাতে। আর রিটেনে আমার মনে হয় না পটাশিয়াম খুবই আসে, তবে ভাইভাতে এটার ইম্পর্টেন্সটা আছে যে হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়ার কজ এবং বিশেষ করে হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট, এটা ফ্রিকোয়েন্টলি আস্কড একটা কোশ্চেন। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। পটাশিয়াম এটা হচ্ছে আমাদের ইন্ট্রাসেলুলার যে পজিটিভ আয়ন গুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে পটাশিয়াম। আমরা জানি যে আমাদের ব্লাডের ভিতরে সোডিয়ামটা, প্লাজমাতে সোডিয়ামটা থাকে সবচেয়ে বেশি, 135 to 145। অলমোস্ট একই রকম অ্যামাউন্ট অফ পটাশিয়াম থাকে সেলের ভিতরে। সেলের পটাশিয়াম অ্যামাউন্টটা হচ্ছে 140 to 150। আবার সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণ হচ্ছে 3.5 to 5.5। ব্লাডের ভিতরে পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 3.5 to 5। কথাটা বোঝা গেল? সেলের ভিতরের মেইন পজিটিভ আয়ন হচ্ছে পটাশিয়াম, ব্লাডের ভিতরে মেইন পজিটিভ আয়ন হচ্ছে সোডিয়াম। এবং যেহেতু নরমালটা 3.5 to 5, 3.5 এর নিচে আসলে আমরা এটাকে বলি হাইপোক্যালেমিয়া, 5 এর উপরে গেলে আমরা বলি হাইপারক্যালেমিয়া। ওয়েল, বিফোর গোয়িং ইনটু দ্য ডিটেলস অফ পটাশিয়াম, আমি তোমাদের দুটো ছবি দেখাবো। এটা একটা ছবি, এর পরে আরেকটা ছবি দেখাবো। পটাশিয়ামের মেজর পোরশনটা রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। কিছু অংশ রিঅ্যাবজর্ব হয় হচ্ছে thick segment of ascending limb of loop of Henle by sodium potassium 2 chloride channel. ডিস্টাল কনভলিউটেড টিউবুলে শুধু সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু এখানে কোনো সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু এখানে কোনো পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হয় না। আর in the distal convoluted tubule it is the site of potassium secretion. তাহলে পটাশিয়াম লুমেন থেকে ব্লাডে ঢুকে যাওয়ার মূল জায়গা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, thick segment of loop of Henle। আর ব্লাডের থেকে লুমেনে অর্থাৎ ইউরিন দিয়ে বের হয়ে যাওয়ার মূল জায়গা হলো ডিস্টাল পার্ট অফ distal convoluted tubule and collecting duct। এই distal part of distal convoluted tubule and collecting duct, এই জায়গাটা আমাদের পটাশিয়াম বোঝার জন্য খুব দরকার। It's a very simple thing। দেখো এখানে কি থাকে, there are some epithelial sodium channels, epithelial sodium channels। এই epithelial, আমার কার্সারটা কি দেখা যাচ্ছে? The epithelial sodium channel এর এগেইনস্টে আমার আরেকটা পজিটিভ আয়ন বের হয়ে আসতে হবে। একটা আসতে পারে পটাশিয়াম, আরেকটা আসতে পারে হাইড্রোজেন। যত বেশি সোডিয়াম ঢুকবে তত বেশি পটাশিয়াম এবং হাইড্রোজেন বের হয়ে আসবে। যত বেশি সোডিয়াম ঢুকবে তত বেশি পটাশিয়াম এবং হাইড্রোজেন বের হয়ে আসবে। এই প্রসেসটাকে স্টিমুলেট করে হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন সোডিয়াম এন্ট্রি এবং পটাশিয়াম এক্সিটটাকে স্টিমুলেট করে। এই কথাটা পরিষ্কার হলো কিনা? এই কথাটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। যে সোডিয়াম এন্ট্রি হবে, তার এগেইনস্টে ইন এক্সচেঞ্জ পটাশিয়াম এবং হাইড্রোজেন বের হয়ে আসবে এবং এই প্রসেসটাকে স্টিমুলেট করে অ্যালডোস্টেরন। এখন ধরো আমি একটা পেশেন্টকে ফুসেমাইড দিলাম। ফুসেমাইড দেওয়াতে কি হলো, ফুসেমাইড কাজ করে এই জায়গাটায় সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলে। ও করলো কি, আমার এই জায়গার রিঅ্যাবজর্পশন বন্ধ করে দিল। বন্ধ করলে এখানে সোডিয়াম রয়ে গেল লুমেনে, ঠিক? এই এক্সেস সোডিয়ামটা আমার চলে আসলো এখান দিয়ে thick segment of
যাচ্ছে না শোনা যাচ্ছে না? স্যার শোনা যায় এবার। কোথায় গিয়ে বন্ধ দিলাম? স্যার সাউন্ডটা কেমন হেজি আসছে মনে হচ্ছে। তাহলে আমরা কি বললাম যে আমরা যদি একটা পেশেন্টকে ফুসোমাইড দেই, শোনা যাচ্ছে কথাগুলো? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আমরা যদি ফুসোমাইড দেই তাহলে কি হবে, তার থিক সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লিপ অফ লুপোফেনলিতে আমি সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন বন্ধ করে দিলাম। এই সোডিয়ামটা আমার ক্যারি করে চলে আসবে কালেক্টিং টিউবুলে। কালেক্টিং টিউবুলে এই যে এক্সেস সোডিয়াম, এটা বেশি বেশি তখন রিঅ্যাবজর্ব হবে, বেশি বেশি পটাশিয়াম এক্সক্রিশন হবে, বেশি বেশি হাইড্রোজেন এক্সক্রিশন হবে। সো আমি একটা পেশেন্টকে ফুসোমাইড দিলে ইট উইল ইভেন্চুয়ালি প্রোডিউস হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। ওয়াই অ্যালকালোসিস? কারণ হাইড্রোজেন বের হয়ে গেছে। হাইড্রোজেন থাকার কথা ছিল ব্লাডে, সেখান থেকে আমি টেনে ইউরিনের সাথে বের করে দিচ্ছি। তাহলে ব্লাডে যদি হাইড্রোজেন কমে যায়, দেয়ার উইল বি অ্যালকালোসিস। কথাটা বুঝে গেছে? সো ফুসোমাইড উইল কজ হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। যেমন ধরো আমি একটা পেশেন্টকে থায়াজাইড দিলাম। থায়াজাইড দিলে থায়াজাইড কাজ করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড চ্যানেলের উপর। ওর তো কোনো ক্ষমতা নাই পটাশিয়ামের উপর ডাইরেক্ট কাজ করার। এখানেও পটাশিয়াম কমবে। কিভাবে কমবে? এই যে এক্সেস সোডিয়ামটা চলে আসবে কালেক্টিং টিউবুলে। কালেক্টিং টিউবুলে এক্সেস সোডিয়ামটা রিঅ্যাবজর্ব হবে, ইন এক্সচেঞ্জ হচ্ছে পটাশিয়াম এবং হাইড্রোজেন বের করে দিবে। যার কারণে আমি ফুসোমাইড অথবা থায়াজাইড যেটাই দেই না কেন, ইভেন্চুয়ালি ইট উইল প্রোডিউস হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস নিয়ে আলাপ করি। ধরো একটা পেশেন্টের অ্যালডোস্টেরন বেড়ে গেল, তাহলে ও কি করবে? সোডিয়ামটাকে বেশি ঢুকাবে না কম ঢুকাবে? বেশি ঢুকাবে। ও যদি সোডিয়ামকে বেশি ঢুকায় তাহলে পটাশিয়াম বেশি বেশি বের করে দিবে, হাইড্রোজেন বেশি বেশি বের করে দিবে। তাহলে যে কোনো পেশেন্টের যদি অ্যালডোস্টেরন বেড়ে যায়, এটাও সোডিয়ামকে বেশি ঢুকাবে, পটাশিয়ামকে বের করে দিবে, হাইড্রোজেনকে বের করে দিবে। সো দেয়ার উইল বি হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। উল্টা দিক থেকে কোনো পেশেন্টের যদি অ্যালডোস্টেরন কমে যায়, তাহলে ও সোডিয়াম ঢুকাতে পারবে না, পটাশিয়াম বের করতে পারবে না, হাইড্রোজেন বের করতে পারবে না। সুতরাং অ্যালডোস্টেরন কমে গেলে দেয়ার উইল বি হাইপারক্যালেমিয়া এন্ড অ্যাসিডোসিস। অ্যালডোস্টেরন কমে গেলে সোডিয়াম ঢুকাতে পারবে না, পটাশিয়াম বের করতে পারবে না, হাইড্রোজেন বের করতে পারবে না। সো দেয়ার উইল বি হাইপারক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। এই কথাটা পরিষ্কার হয়েছে? জি স্যার। ওকে, এইবার দেখো আরেকটা জিনিস নিয়ে আলাপ করি। আমরা একটা আলাপ করলাম যে যদি কোনো কারণে সোডিয়াম বেশি আসে এই ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্টে, দেয়ার উইল বি হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। আমরা আলাপ করলাম যদি অ্যালডোস্টেরন বেড়ে যায় তাহলে দেয়ার উইল বি হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস, যদি অ্যালডোস্টেরন কমে যায় দেয়ার উইল বি হাইপারক্যালেমিয়া এন্ড অ্যাসিডোসিস। এইবার দেখো এই সোডিয়ামটা ঢুকছে, তার এগেইনস্টে পটাশিয়াম এবং হাইড্রোজেন বের হচ্ছে, দুটার মধ্যে একটা কম্পিটিশন কাজ করে। তাহলে কি হবে? একটা পেশেন্টের যদি হাইপারক্যালেমিয়া থাকে তাহলে কোনটা বেশি বের হবে? পটাশিয়াম বেশি বের হবে না হাইড্রোজেন বেশি বের হবে? আমার ব্লাডে পটাশিয়ামের পরিমাণ বেশি, তাহলে কম্পিটিশনে কে জিতবে? পটাশিয়াম জিতবে। যদি পটাশিয়াম বেশি বের হয় তাহলে হাইড্রোজেন বের হতে পারবে না স্যার। যদি হাইড্রোজেন বের হতে না পারে, হাইড্রোজেন ব্লাডে থেকে গেলে কি হবে? অ্যাসিডোসিস হবে। সুতরাং হাইপারক্যালেমিয়া উইল লিড টু অ্যাসিডোসিস। হাইপারক্যালেমিয়া উইল লিড টু অ্যাসিডোসিস। কথাটা পরিষ্কার? জি স্যার। উল্টা যদি বলি, একটা পেশেন্টের যদি অ্যাসিডোসিস থাকে, হাইড্রোজেন আয়ন বেশি থাকে, তাহলে হাইড্রোজেন বের হবে না পটাশিয়াম বের হবে? হাইড্রোজেন যাবে স্যার। হাইড্রোজেন বের হবে। যদি হাইড্রোজেন বের হয় তাহলে সে কি পটাশিয়ামকে বের করতে দিবে? না স্যার, হাইপারক্যালেমিয়া হয়ে যাবে। অ্যাসিডোসিস উইল প্রোডিউস হাইপারক্যালেমিয়া। কথাটা বোঝা গেছে? অ্যাসিডোসিস এবং হাইপারক্যালেমিয়া সব সময় ফ্রেন্ড। অ্যাসিডোসিস এবং হাইপারক্যালেমিয়া সব সময় ফ্রেন্ড।
দেয়ার আর ওনলি ফিউ কন্ডিশন যেখানে অ্যাসিডোসিস হয় সাথে হাইপোক্যালেমিয়া হয়, সেটা নিয়ে আমরা পরে আলাপ করব। বাট মোস্টলি অ্যাসিডোসিস এন্ড হাইপারক্যালেমিয়া আর ফ্রেন্ড, কারণ হাইপারক্যালেমিয়া অ্যাসিডোসিস করে, অ্যাসিডোসিস হাইপারক্যালেমিয়া করে। এই ছবিটা শেষ। নেক্সট যে ছবিটা, এই ছবিটাতে আসলে দেখো একটা নরমাল সেলের ভিতরে পটাশিয়াম থাকে, হাইড্রোজেন আয়ন থাকে। এই পটাশিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে একটা কাউন্টার এক্সচেঞ্জ থাকে। কিরকম? যখনই কোনো কারণে একটা হতে পারে যে এই সেলগুলো যদি ভেঙে যায়, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের এটিওলজিতে দেখবা লাগবে। কোনো কারণে যদি সেল ভেঙে যায় তাহলে potassium will come out of the cell. Potassium will come out of the cell and it will cause hyperkalemia. মনে করো একটা পেশেন্টকে অনেক মারা হলো, সিভিয়ার ট্রমা হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, একটা বড় সার্জারি হলো, অনেক সেল ড্যামেজ হলো, there will be hyperkalemia. একটা পেশেন্টকে র্যাবডোমায়োলাইসিস, অনেক সেল, মনে করো লিউকেমিয়া হয়েছে পেশেন্টের শরীরে এখন ডাব্লিউবিসি সংখ্যা অনেক অনেক বেশি, এই ডাব্লিউবিসি গুলো অনেক অনেক ভাঙবে, there will be hyperkalemia. সো যে কোনো জায়গায় যদি কোনো টিস্যু ড্যামেজ থাকে, কোনো সেল ড্যামেজ থাকে, যেহেতু সেলের ভিতরের মূল কম্পোনেন্ট হচ্ছে পটাশিয়াম will be increased in the blood. এটা এক নাম্বার। দুই নাম্বার, এখানেও একটা অ্যাসিডোসিস অ্যালকালোসিসের ব্যাপার আছে। পটাশিয়াম এবং হাইড্রোজেন সেলের ভিতরের বাইরে একটা কাউন্টার কারেন্টে থাকে। সেলের বাইরে যদি হাইড্রোজেন আয়ন বেড়ে যায় অর্থাৎ অ্যাসিডোসিস হয়, ও তখন সেলের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, ইন এক্সচেঞ্জ পটাশিয়ামকে বের করে দিবে। সো এগেইন অ্যাসিডোসিস উইল প্রোডিউস হাইপারক্যালেমিয়া। উল্টাটা, যদি হাইড্রোজেন আয়ন কম থাকে তাহলে সেলের ভিতরে হাইড্রোজেন আয়ন গুলো বের হয়ে আসার চেষ্টা করবে, ইন এক্সচেঞ্জ পটাশিয়ামটাকে ঢুকায় দিবে। অ্যালকালোসিস উইল প্রোডিউস হাইপোক্যালেমিয়া। এই কথাগুলো পরিষ্কার? স্যার পরিষ্কার স্যার। ওকে ওকে ফাইন। নেক্সট চলে আসো, আমরা এটিওলজিতে চলে যাই। এটিওলজি অফ হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালেমিয়া। প্রথম কথা হচ্ছে সিউডো হাইপারক্যালেমিয়া। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সিউডো হাইপারক্যালেমিয়া কিরকম? মনে করো আমরা ওয়ার্ডে রাউন্ডে গেলাম, আমাদের সিএ বললেন যে স্যার এই পেশেন্টের পটাশিয়াম 6। পটাশিয়াম 6, পেশেন্টের কোনো সিমটম আছে? না। ইসিজিতে কোনো চেঞ্জ আছে? না। পেশেন্টের ডিজিজ কি? স্যার ডিজিজ নিউমোনিয়া। নিউমোনিয়া দিয়ে কি হাইপারক্যালেমিয়া মিলানো যায়? না, মিলানো যায় না। কি হয়েছে ঘটনাটা? আমরা জানি যখন তোমাদের ব্লাডটা ড্র করা হয় এখানে একটা টনিক-ওয়েট দেওয়া হয়, তাই না? হাতে এখানে একটা প্লাস্টিক টিউব দিয়ে বাঁধে, ঠিক না? যখন এখানে একটা টনিক-ওয়েট দিচ্ছে তখন এখানে টিস্যু ইনজুরি হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ও শক্ত করে হাতটা ফিস্টিং করে রাখে, জোরে মুঠি করতে বলে। মুঠি করলে কি হবে? এখানে আরেকটু টিস্যু ইনজুরি বাড়বে। এই দুটো কারণে দেয়ার ইজ হাইপারক্যালেমিয়া। এই কারণে যখন তুমি ব্লাড ফর ইলেকট্রোলাইট পাঠাবা তখন এসেনশিয়ালি বলে দিতে হবে যে আপনি টনিক-ওয়েট দিয়ে বাঁধতে পারবেন, বেঁধে আপনি সুই ঢুকাতে পারবেন, কিন্তু আপনি সুই টানবেন না। টনিক-ওয়েট খুলে দিবেন, আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিট অপেক্ষা করবেন, ব্লাড ফ্লো নরমাল হবে, হাতে ফিস্ট ছেড়ে দিবেন, তারপরে আপনি ব্লাড টানবেন। এক। নাম্বার 2 হচ্ছে নেভার ইউজ ন্যারো, একটা সরু নিডেল, যেগুলো লো ক্যালিবার নিডেল, এগুলো কখনো আমার ইলেকট্রোলাইটের জন্য ব্যবহার করা যাবে না। ফর withdrawing blood to measure the electrolytes, must use a large caliber needle. A large caliber needle. আমরা যখন ইন্টার্নি করেছি তখন ইলেকট্রোলাইট করার জন্য ব্লাডটাকে লিকুইড প্যারাফিনের ভিতরে পাঠাতে হতো এবং এটা আইন ছিল যে ইলেকট্রোলাইটের ব্লাডটা ডাক্তারদের ইন্টার্নদের ড্র করতে হবে, এবং তখন এই জিনিসটা আমরা মেটিকুলাসলি ফলো করার চেষ্টা করতাম। আমার ধারণা এখন পটাশিয়ামের যে হাইপারক্যালেমিয়া রেজাল্ট গুলো আসে তার বেশিরভাগের কারণই হচ্ছে এই সিউডো হাইপারক্যালেমিয়া। অর্থাৎ তুমি ইলেকট্রোলাইটের ব্লাড ড্র করার সময় কোনো অবস্থাতেই টনিক-ওয়েট বাঁধা অবস্থায়, হাত মুঠি করা অবস্থায় এবং সরু নিডেল দিয়ে তুমি কখনো ব্লাড ড্র করতে পারবে না। ওকে, নেক্সট ট্রু হাইপোক্যালেমিয়া, ট্রু হাইপারক্যালেমিয়া এটিওলজি কি হতে পারে? পটাশিয়াম ডিসঅর্ডারের এটিওলজি আসলে 3। একটা হচ্ছে ডায়েটারি, একটা হচ্ছে ট্রান্সসেলুলার শিফট। আমার পটাশিয়াম কম বা বেশি ঢুকে নাই, কম বা বেশি বের হয় নাই, ঢোকার সময় কোনো গন্ডগোল হয় নাই, বের হওয়ার সময় কোনো গন্ডগোল হয় নাই।
কিন্তু আমার পটাশিয়াম শিফট হয়েছে, সেলের থেকে বের হয়ে আসছে, ট্রান্সসেলুলার শিফট। আরেকটা হচ্ছে আমার পটাশিয়ামের এক্সক্রিশনে কোনো সমস্যা, পটাশিয়ামের এক্সক্রিশনে কোনো সমস্যা। প্রথম আসো ইনটেক। ইনটেকের বেলায় যদিও আমরা বলি যে hypokalemia may occur due to less intake, hyperkalemia may occur due to increased intake, but this is not at all common, কারণ আমাদের কিডনির একটা ক্ষমতা হচ্ছে কিডনি ক্যান হ্যান্ডেল a lot of potassium load and it can conserve a lot of potassium। আমার কথাটা বোঝা গেল কিনা? একটা নরমাল কিডনি অনেক পটাশিয়াম লোড হলে ওকে বের করে দিতে পারে, একটা নরমাল কিডনি অনেক কম পটাশিয়াম হলে অনেক পটাশিয়ামকে রিঅ্যাবসর্ব করে ব্লাডে মেইনটেইন করতে পারে। সো hypokalemia due to intake problem or hyperkalemia due to intake problem is rare, very rare. নেক্সট হচ্ছে ট্রান্সসেলুলার শিফট। ট্রান্সসেলুলার শিফটের কথা বোঝানোর জন্য আমি আসলে এর আগে দুটো ছবি বুঝে আসছি। তোমরা ছবি দুটো একটু চিন্তা করো যে হাইপোক্যালেমিয়া কখন হবে? আমরা বলছিলাম যে পটাশিয়াম এবং হাইড্রোজেন সেলের ভিতরে একটা এক্সচেঞ্জে থাকে। আমার অ্যালকানোসিস হলো, ব্লাডের ভিতরে আমার হাইড্রোজেন কম, তাহলে এই হাইড্রোজেনকে সাপ্লাই দেওয়ার জন্য সেলের থেকে হাইড্রোজেন বের হয়ে আসবে। সেলের থেকে হাইড্রোজেন বের হয়ে আসতে হলে ব্লাডের যে পটাশিয়াম সেটা ইন এক্সচেঞ্জ সেলে ঢুকে যেতে হবে, দেয়ার উইল বি হাইপোক্যালেমিয়া। নাম্বার 2 হচ্ছে ইনসুলিন থেরাপি। Insulin can cause entry of potassium into the cell. Insulin can cause entry of potassium into the cell. একইভাবে বিটা 2 রিসেপ্টর, অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিনে যে বিটা 2 রিসেপ্টর আছে, যে বিটা 2 রিসেপ্টর, সরি অ্যাড্রেনালিনে নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনে যে বিটা 2 রিসেপ্টর আছে এটা ইনসুলিন, এটা হচ্ছে তোমার পটাশিয়ামকে সেলের ভিতর ঢোকাতে পারে। সুতরাং একটা পেশেন্টকে যদি ইনসুলিন থেরাপি দেওয়া হয় অথবা একটা পেশেন্টকে যদি বিটা 2 অ্যাগনিস্ট দেওয়া হয় তাহলে তার হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। আমরা কমনলি এটা পাই, কখন পাই জানো? মনে করো একটা পেশেন্ট অ্যাজমা অথবা সিওপিডি, আমাদের রোগীগুলো দেখা যাচ্ছে যে কিছুতেই শ্বাসকষ্ট কন্ট্রোল হচ্ছে না, আমরা বারবার নেবুলাইজ করতেছি, আধা ঘন্টা পর পর নেবুলাইজ করতে হচ্ছে, 1 ঘন্টার পর পর নেবুলাইজ করতে হচ্ছে। রিপিটেড স্যালবিউটামলের কারণে পেশেন্টের হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে, পেশেন্ট বিকামস ফ্ল্যাবি, লেথার্জিক। একইভাবে মনে করো একটা পেশেন্ট ডায়াবেটিস, স্পেশালি ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, পেশেন্টটার ইনসুলিন ডেফিসিয়েন্সি, হাই ডোজে আমার ইনসুলিন দিতে হচ্ছে, আমি হয় ইনসুলিন পাম্পে দিচ্ছি অথবা প্রতি ঘন্টায় ঘন্টায় আমি আইএম ইনসুলিন দিচ্ছি। এই এত বেশি ইনসুলিনের কারণে potassium will be pushed into the cell and there will be hypokalemia. আরেকটা রোগ হচ্ছে hypokalemic periodic paralysis. Hypokalemic periodic paralysis এটা আসলে একটা ক্যানেলোপ্যাথিস। ক্যানেলোপ্যাথিস এটা তোমাদের খুব বেশি বোঝার দরকার নেই, তোমরা শুধু এটা জেনে রাখো hypokalemic periodic paralysis is a disorder যেখানে আফটার এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। প্রথম কথা, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, এটা জিনটা ক্যারি করে এবং জিনটা ক্যারি করার কারণে তাদের দুটো চ্যানেল, একটা ক্যালসিয়াম চ্যানেল এবং সোডিয়াম চ্যানেলের সমস্যা থাকে, এই জন্য এর নাম চ্যানেলোপ্যাথি। এদের হয় কি, মনে করো একটা ভরপেট খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করার পরে এক্সারসাইজ করো, এক্সারসাইজ করলে এদের সাডেন হাইপোক্যালেমিয়া হয়ে যায় এবং প্যারালাইসিস ডেভেলপ করে। As like as Guillain-Barré syndrome, Guillain-Barré syndrome যেরকম রোগী হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, এদেরও হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায় এবং এই হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আমাদের কাছে যখন আসে আমাদের দেখে মনে হয় যে তার একটা Guillain-Barré syndrome বা অ্যাকিউট ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি ডেভেলপ করছে। এদের যখন পটাশিয়াম করা হয় দেখা যায় পটাশিয়ামটা লো এবং পটাশিয়ামটা কারেকশন করলে এদের পুরো জিনিসটা রিভার্স হয়ে যায়, পুরো জিনিসটা রিভার্স হয়ে যায়। সো তোমাদের হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস সম্পর্কে এইটুকুই যথেষ্ট। এবং হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস ইজ খুব রিওয়ার্ডিং। মনে করো একটা পেশেন্ট তোমার কাছে আসলো, যে পেশেন্ট হয়তো থানা হেলথ কমপ্লেক্সে বলে দিছে যে আপনার পোলিও হয়েছে বা গুলেনবারি সিনড্রোম হয়েছে, আপনার এটা ঠিক হবে না, লাখ লাখ টাকা, গুলেনবারি সিনড্রোমের ট্রিটমেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, বলে দিছে যে আপনার এটা অনেক টাকা লাগবে। রোগীটা আসলো, তোমরা চট করে একটা পটাশিয়াম দেখলা, পটাশিয়াম দেখেই দেখলা যে পটাশিয়ামটা কম, পটাশিয়াম রিপ্লেস করলা, পরের দিন রোগী দাঁড়ায় গেল। ইটস ভেরি রিওয়ার্ডিং ট্রিটমেন্ট। হাইপারক্যালেমিয়া,
অ্যালকালোসিস যদি আমার ব্লাডের ভিতরে হাইড্রোজেন কম থাকলে তাকে রিপ্লেস করতে সেলের ভিতর থেকে হাইড্রোজেন আসে এবং তার এক্সচেঞ্জে পটাশিয়াম সেলের ভিতর ঢুকে গিয়ে হাইপোক্যালেমিয়া করে, তাহলে তার উল্টাটা, অর্থাৎ আমার ব্লাডের ভিতরে হাইড্রোজেন আয়নের সংখ্যা অনেক বেশি, ও যখন আমার সেলের ভিতরে ঢুকে যাচ্ছে ইন এক্সচেঞ্জ পটাশিয়ামকে বের করে দিচ্ছে, সো অ্যাসিডোসিস উইল কজ হাইপারক্যালেমিয়া। ইনসুলিন যদি আমার পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায় তাহলে ইনসুলিন ডেফিসিয়েন্সি লাইক ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেফিনেটলি হাইপারক্যালেমিয়া করবে। হাইপারগ্লাইসেমিয়ার মেকানিজমটা আসলে ডিফারেন্ট। হাইপারগ্লাইসেমিয়াতে হয় কি, অনেক বেশি অসমোটিক পার্টিকেল থাকে ব্লাডে, ও সেলের ভিতর থেকে ফ্লুইড ড্র করে নিয়ে আসে এবং এই ফ্লুইড ড্রর সময় পটাশিয়াম বের হয়ে আসে। মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে অসুবিধা নেই। বিটা ব্লকার, আমরা বলছি বিটা 2 অ্যাগনিস্ট করে হচ্ছে আমার সেলের ভিতরে পটাশিয়াম ঢুকায় দেয়, তাহলে বিটা ব্লকার দিলে ঢুকতে পারবে না, হাইপারক্যালেমিয়া। হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস যেরকম হয়, হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস হয়, এটাও একটা চ্যানেলোপ্যাথি, এটাও একটা জেনেটিক ডিসঅর্ডার। এবং মজার ব্যাপারটা হচ্ছে এদেরও কিন্তু প্রেজেন্টেশনটা সেম, এদেরও দেখা যায় একটা হেভি মিল, এক্সারসাইজ, উইকনেস। আর দুটো কথা তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম আর একটা র্যাপডোমায়োলাইসিস। টিউমার লাইসিস সিনড্রোম কি জিনিস? লিউকেমিয়া, অনেক সেল, তুমি ট্রিটমেন্ট দিলা, খারাপ সেলগুলো সব মেরে ফেলতেছো, তুমি ম্যালিগন্যান্ট সেল মেরে ফেলতেছো, প্রচুর সেল লাইসিস হচ্ছে, প্রচুর সেল লাইসিস হলে ভিতর থেকে সব পটাশিয়াম বের হয়ে আসবে, হাইপারক্যালেমিয়া। র্যাপডোমায়োলাইসিস, পুলিশ নিয়ে একজনের পিটাইলো, পিটানোর পরে তার মাসেল, ডিফিউজ মাসেল ইনজুরি হলো, skeletal muscle injury হয়ে ভিতর থেকে পটাশিয়াম বের আসবে। So these are the transcellular shifting causing hypokalemia and hyperkalemia. Next হচ্ছে excretion pathology। মনে রাখতে হবে hypokalemia can occur due to renal loss or GI loss, renal loss or GI loss, but hyperkalemia can only occur due to renal gain। এখানে GI এর কোনো ভূমিকা নাই। Hypokalemia may occur due to renal loss or GI loss, but hyperkalemia mainly occur due to renal gain. এবং একটা কথা তোমরা মনে রাখবা, বেসিক্যালি তোমাদের একেবারে যদি গ্রসলি বলি যে পটাশিয়াম কমে যায় কেন, পটাশিয়াম কমে যাওয়ার মানে লস হয় কেন? জিআই তে লস হয় হচ্ছে বমি করলে, ডায়রিয়া, শেষ। আর রেনাল লসটা হয় কেন? রেনাল লস একটা হতে পারে কিডনি ইটসেলফ যদি নষ্ট হয়, কিডনি ইটসেলফ নষ্ট, পটাশিয়াম ধরে রাখার কথা ধরে রাখতে পারতেছে না। আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন যদি সমস্যা হয়, অর্থাৎ অ্যালডোস্টেরন যদি বেশি আসে ও সোডিয়াম টেনে ধরে রাখবে, পটাশিয়ামকে বের করে দিবে। একেবারে ব্রিফ কথা হচ্ছে এইটুকু, why hypokalemia? There is either renal loss অথবা GI loss। GI loss এর মধ্যে ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে। আর রেনাল লসের ভিতর কি হতে পারে? একটা হচ্ছে কিডনির নিজস্ব সমস্যা হতে পারে, অর্থাৎ কিডনি ক্যান, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে? জি স্যার, এবার শোনা যাচ্ছে স্যার। ওকে, সো দেয়ার কিডনি নিজস্ব সমস্যার জন্য পটাশিয়াম ধরে রাখতে পারে না, অথবা অনেক বেশি অ্যালডোস্টেরন, অনেক বেশি অ্যালডোস্টেরনের বেসিক কাজ আমরা কি জানি? ও সোডিয়াম ধরে রাখবে, ইন এক্সচেঞ্জ পটাশিয়াম এবং হাইড্রোজেন বের করে দিবে। সো কোনোভাবে যদি অ্যালডোস্টেরন বেশি আসে, বেশি কাজ করে, দেয়ার বি হাইপোক্যালেমিয়া। আমরা আগে হাইপোক্যালেমিয়াটা নিয়ে আলাপ করি। সো কিন্তু মনে রাখতে হবে যে এই তিনটা জিনিসের মধ্যে, অর্থাৎ জিআই লস, কিডনি নিজস্ব লস আর হাইপার অ্যালডোস্টেরনিজম, এই তিনটার মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে সবচেয়ে কমন হচ্ছে জিআই লস, তারপরে হচ্ছে রেনাল লস, তারপরে হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম। এখন আমরা যখন এটিওলজি লিখি তখন হয়তো আমরা একটু জটিল করে লিখি, কিন্তু তোমরা এই বেসিক কথাগুলো মনে রাখলে হবে। আমি এটা আলাদা করে লিখছি পরে। হাইপার অ্যালডোস্টেরনিজম, এখানে হাইপার অ্যালডোস্টেরনিজম সম্পর্কে একটু আমি বলে গেছি যে হাইপার অ্যালডোস্টেরনিজম যদি ডাইরেক্ট অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন বেশি আসে, যেমন কনস অ্যাডেনোমা, বাইল্যাটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এটাকে বলি আমরা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ড ঠিক আছে কিন্তু রেনিন বেশি বেশি অ্যালডোস্টেরন সিক্রেশন করা আছে, প্রবলেম ইজ উইথ দ্য রেনিন, এটাকে বলি আমরা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। যেমন কিন্তু তোমরা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের যে অন্যান্য কজগুলো পড়ো, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, কনজেস্টিভ
ক্রনিক লিভার ডিজিজ, এগুলো কিন্তু এর ভিতরে আছে, এগুলো কিন্তু হাইপারক্যালেমিয়া করে, কম করে বলে আমি এখানে মেনশন করিনি। বাট সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের মোর কমন কজ কিন্তু ওগুলো। আমরা জানি তো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের কমন কজ কি কি, যেগুলো ফ্লুইড রিটেনশন করে, যত ইডেমার কন্ডিশন আছে এগুলো আমরা জানি যে যখনই আমার ফ্লুইডটা কোনো কারণে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে বের হয়ে চলে যায় তখন ইডেমা হয়। বের হয়ে গেলে কি হয়, রেনাল পারফিউশন হয় না, রেনাল পারফিউশন না হলে আমার এফারেন্ট আর্টেরিয়াল ব্লাড কম যায় এবং ওখান থেকে রেনিন সিক্রেশন হয়, রেনিন সিক্রেশন হলে অ্যালডোস্টেরন সিক্রেশন হয়, অ্যালডোস্টেরন সোডিয়াম। মোস্ট কমন কজ হচ্ছে ইডেমাটাস কন্ডিশন লাইক কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো হচ্ছে মোর কমন কজ অফ সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। এখানে যে দুটো দেওয়া হয়েছে এটা ডাইরেক্টলি হাইপোক্যালেমিয়া করে বলে এই দুটো দেওয়া হয়েছে, মনে না রাখলে কোনো অসুবিধা নাই। নেক্সট হচ্ছে কতগুলো জিনিস আছে যেখানে আমার অ্যালডোস্টেরন তৈরি হয় না, অর্থাৎ তোমাদের কোন ছোটবেলায় পড়ানো হয়েছিল যে আমাদের অ্যাড্রেনাল হরমোন গুলো কিভাবে তৈরি হয়, একটা ফ্লো চার্ট ছিল, জটিল ফ্লো চার্ট, ওটা মনে করা তোমাদের দরকার নাই। কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে এই ফ্লো চার্টটা শেষের দিকে এসে অ্যালডোস্টেরন তৈরি হওয়ার যে জায়গাটা, ওই জায়গাটা ডেফিসিট হয়ে গেছে। ডেফিসিট হওয়াতে যেই হরমোনটা তৈরি হচ্ছে ওটা হয়তো অ্যালডোস্টেরন না, ওটা হয়তো গ্লুকোকর্টিকয়েড না, এটা মিনারেলোকর্টিকয়েড না, গ্লুকোকর্টিকয়েড না, কিন্তু এটা একটা প্রিকারসার, যে প্রিকারসারটা অ্যালডোস্টেরনের মতো কাজ করার ক্ষমতা আছে, ভুলে যাও। এগুলো হচ্ছে অ্যালডোস্টেরন বেশি থাকা। এর পরেরটাতে আমরা যাই, আর কিছু হতে পারে হচ্ছে যে ট্রুলি রেনাল লস। ট্রুলি রেনাল লসটাকে আমরা কিভাবে পেতে পারি, একটা হচ্ছে ডায়ুরেটিক্স দিলাম, আমরা একটা পেশেন্টকে ডায়ুরেটিক্স দিলাম, ডায়ুরেটিক্স দিলে পেশেন্ট আমরা বলছি যে তোমাদের যে ডায়ুরেটিক্স দিলে দেয়ার উইল বি হাইপোক্যালেমিয়া এন্ড অ্যালকালোসিস। দেখো মেটাবলিক অ্যালকালোসিস উইথ, আরেকটা কথা বলে দেই, অ্যালডোস্টেরন বেশি থাকলে এটা আমরা বুঝবো কি করে, দেয়ার উইল বি হাই ব্লাড প্রেশার। অ্যালডোস্টেরন বেশি থাকলে আমরা বলছি না যে সোডিয়াম রিটেনশন করবে, পটাশিয়াম আর হাইড্রোজেন বের করে দেবে। সোডিয়াম রিটেনশন হলে আমার শরীরের ব্লাড ভলিউমটা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে স্যার, বাড়বে স্যার। বাড়লে আমার কার্ডিয়াক আউটপুট বাড়বে না বাড়বে না? বাড়বে স্যার। বাড়বে স্যার, প্রেসার বেড়ে যাচ্ছে। বাড়লে আমার হাইপারটেনশন হবে না হবে না? হবে স্যার। তো এর আগে হাইপার অ্যালডোস্টেরনিজমের যতগুলো কজ দেখলাম দে আর অ্যাসোসিয়েটেড উইথ হাই ব্লাড প্রেশার। আর অ্যালডোস্টেরন ভূমিকা পালন না করলে যদি কিডনি কাজ করে, কিডনির জন্য সমস্যা হয়, দেয়ার উইল বি নরমাল অর লো ব্লাড প্রেশার। নরমাল ও লো ব্লাড প্রেশারের মধ্যে মোস্ট কমন হচ্ছে ডায়াবেটিস, আর ওই যে কতগুলো সিনড্রোমের নাম লেখা আছে এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, বার্টার সিনড্রোম, গিটেলম্যান সিনড্রোম। বার্টার গিটেলম্যানে হয় কি, বলা হয় বয়েজ আর ফ্রেন্ডলি, মানে বার্টার সিনড্রোম ফ্লুসিমাইডের মতো কাজ করে, বার্টার সিনড্রোম ফ্লুসিমাইডের মতো কাজ করে। ফ্লুসিমাইড যেই কাজ করে ও তাই করে। এখানে মানে তুমি ফ্লুসিমাইড দিয়ে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেলটা বন্ধ করো, আর এখানে আল্লাহ তাআলা জেনেটিক ভাবে তোমার সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল বন্ধ করে দেয়, সেম প্রেজেন্টেশন। আর গিটেলম্যান সিনড্রোম হচ্ছে তোমার থায়াজাইড যেভাবে কাজ করে একইভাবে গিটেলম্যান সিনড্রোম কাজ করে। থায়াজাইডে সোডিয়াম ক্লোরাইড চ্যানেল বন্ধ হয়, গিটেলম্যান সিনড্রোমেও সোডিয়াম ক্লোরাইড চ্যানেল বন্ধ হয়, ভুলে যাও, মনে রাখার দরকার নাই। মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালেমিয়া, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে অ্যাসিডোসিসের সাথে বন্ধুত্ব হচ্ছে হাইপারক্যালেমিয়া, অ্যাসিডোসিসের সাথে বন্ধুত্ব হচ্ছে হাইপারক্যালেমিয়া, অ্যাসিডোসিসের সাথে হাইপোক্যালেমিয়ার কোনো বন্ধুত্ব থাকার কথা না আমাদের নরমাল হিসাব। এটা তখনই শুধুমাত্র হইতে পারে যদি দেখা যায় যেই প্রসেসে অ্যাসিডোসিস হচ্ছে একই প্রসেসে পটাশিয়াম লস হচ্ছে, যেই প্রসেসে অ্যাসিডোসিস হচ্ছে সেই একই প্রসেসে পটাশিয়াম লস হচ্ছে। কিরকম, যেমন ধরো আমার ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যেই জায়গাটা দিয়ে পটাশিয়াম এবং হাইড্রোজেন বের হওয়ার কথা, এই পটাশিয়াম এবং হাইড্রোজেন বের হওয়ার জায়গায় দেখা গেল হাইড্রোজেনটা বের হইতে পারে না, শুধু হাইড্রোজেনটা বের হইতে পারে না। তাহলে কি হবে, হাইড্রোজেন বের হতে পারে না, এখন সোডিয়াম তো ঢুকতেছে, ওটা তো কারো না কারো মানে কম্পোজিট করতে হবে, কে করবে? পটাশিয়াম করবে। তাহলে হাইড্রোজেন বের হতে পারলো না, তার জন্য কি হবে? অ্যাসিডোসিস। আর তার বদলে পটাশিয়ামকে বের হয়ে যেতে হলো, তার জন্য কি হবে? হাইপোক্যালেমিয়া।
এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইজ এ কন্ডিশন, এই রোগটার নাম হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেখানে স্পেসিফিক্যালি ডিসটাল কনভ্যালভেন্ট টিউবুলের দুই ধরনের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, একটা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ডিসটাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ডিসটালটাতে যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আইসোলেটেডলি হাইড্রোজেন পাম্পটা সমস্যা করে। হাইড্রোজেন পাম্পটা সমস্যা করলে কি হয়, একে তো ও নিজে বের হতে পারে না, অ্যাসিডোসিস করে, আর যেহেতু ও বের হতে পারে না ওকে রিপ্লেস করতে হয় পটাশিয়ামে, যার কারণে দেয়ার উইল বি হাইপোক্যালেমিয়া। এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কি হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আমরা জানি দেয়ার ইজ হাইপারগ্লাইসেমিয়া। কেন হাইপারগ্লাইসেমিয়া হয়? বিকজ ইনসুলিন নাই দেখে আমার গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকতে পারতেছে না, সেলে ঢুকতে না পারলে দেয়ার উইল বি ইনক্রিজ গ্লুকোজ ইন দ্য ব্লাড, সো দেয়ার ইজ হাইপারগ্লাইসেমিয়া। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম কি হয়, আমার সেলের তো এনার্জি লাগবে, ও তো বসে থাকবে না, ওকে তুমি গ্লুকোজ দিচ্ছ না, ও তখন কি করবে, ফ্যাটকে ভাঙবে। ফ্যাটকে ভাঙলে কি হয়, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে গুলো যখন অনেক বেশি হবে তখন এই অ্যাসিটাইল কোয়েকে ব্যবহার করতে পারে না, এত অ্যাসিটাইল কোয়েকে ব্যবহার করার মতো ক্ষমতা আমাদের লিভারের নাই, তখন অ্যাসিটাইল কোয়ে একসাথে হয়, এটাকে বলে অ্যাসিটো অ্যাসিটেট। মেটাবলিক্যালি দুটো জিনিসে পরিণত হতে পারে, একটা হচ্ছে অ্যাসিটোন আর আরেকটা হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। এই বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড হচ্ছে দ্য অ্যাসিড দ্যাট ইজ রেসপন্সিবল ফর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। যদিও তিনটেই বাড়ে, অ্যাসিটোন, অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড তিনটেই বাড়ে, বাট বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড ইজ দ্য রেসপন্সিবল অ্যাসিড ফর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাহলে ডিকে তে কি হয়, আমার দুটো সিম্পল জিনিস, একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হয় যেহেতু ইনসুলিন ঢুকাইতে পারে না, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ইনসুলিন নাই আমার সেলকে এনার্জি তৈরি করতে হয়, ও ফ্যাটকে ভেঙে মেটাবলিজমের জন্য অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, এই অ্যাসিটাইল কোয়ে কনডেনসেশন হয়ে অ্যাসিটো অ্যাসিডেট, সেখান থেকে অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সি বিউটারেট তৈরি হয়। ফিনিশ। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে এই যে হাইপারগ্লাইসেমিয়া হলো, হাইপারগ্লাইসেমিয়া প্রথমে সেলের ভিতর থেকে প্রচুর পটাশিয়াম বের করে নিয়ে আসবে, প্রচুর পটাশিয়াম বের করে নিয়ে আসে, দেয়ার উইল বি হাইপারক্যালেমিয়া, ইনিশিয়ালি দেয়ার উইল বি হাইপারক্যালেমিয়া। তারপরে কি হবে, এই গ্লুকোজটা এবার ইউরিনের সাথে বের হয়ে যাবে, সাথেও পটাশিয়ামটাকে নিয়ে বের হবে না হবে স্যার, পটাশিয়াম নিয়ে যাবে। যখন পানিকে বের করে আনছে সেলের থেকে তখনই পটাশিয়ামটা নিয়ে আসছে, এখন ও যখন প্রস্রাবের সাথে বের হয়ে যাবে সাথে পটাশিয়ামটা নিয়ে বের হয়ে যাবে। So there will be in diabetic ketoacidosis, these two are the exceptional condition in which there is diabetic ketoacidosis and there is renal tubular acidosis in the renal cause that can cause hypokalemia. আর আরেকটা হচ্ছে ডায়রিয়া। এই তিনটা জিনিস ছাড়া বাকি সমস্ত জায়গায় অ্যাসিডোসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপারক্যালেমিয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে নরমাল অ্যাসিড বেস ডিসঅর্ডারেও শুধু কিডনি যদি পটাশিয়ামকে ধরে রাখতে না পারে তাহলেও হাইপোক্যালেমিয়া হতে পারে। আর জিআই লসের মধ্যে আমরা বলছি যে ভমিটিং এবং ডায়রিয়া, যদি ভমিটিং হয় দেয়ার উইল বি অ্যালকালোসিস, কারণ ভমিটিং এর সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়ে যাবে, দেয়ার উইল বি অ্যালকালোসিস। ইন ডায়রিয়া দেয়ার উইল বি অ্যাসিডোসিস। ডায়রিয়াতে যে ফ্লুইডটা লস হয় এটা মেইনলি অ্যালকালাইন পার্টিকেল, দেয়ার উইল বি অ্যাসিডোসিস। আমাদের কোলন, আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে শুরু করে যত ফ্লুইড আছে সব হচ্ছে অ্যালকালাইন। আমরা মনে আছে না যে প্যানক্রিয়াটিক জুসটা হাইলি অ্যালকালাইন, আমরা পড়ছি না? জি স্যার। স্টমাকের উপরে পুরোটা হচ্ছে অ্যাসিডিক, এখান থেকে যদি কিছু বের হয়ে যায় অ্যাসিড বের হয়ে যাবে, সো দেয়ার উইল বি অ্যালকালোসিস। আর নিচে থেকে কিছু যদি বের হয়ে যায় ওটা মূলত অ্যালকালাইন, অ্যালকালি বের হয়ে গেলে দেয়ার উইল বি অ্যাসিডোসিস। কথা পরিষ্কার? জি স্যার। এইবার আসো হাইপারক্যালেমিয়ার কজ। হাইপারক্যালেমিয়ার কজ ইজ লেস প্রবলেমেটিক, এটা একটু প্রবলেমেটিক বেশি ছিল। হাইপারক্যালেমিয়ার একটা কজ যদি মনে রাখো, ইট ইজ একেআই অর সিকেডি, রেনাল ফেলিওর। একটা কজ যদি মনে রাখো, ইট ইজ রেনাল ফেলিওর। দেখো হাইপোক্যালেমিয়ার কজে কিডনি ধরে রাখতে পারে না, এই কথাটা আমি অনেক পরে আনছি, কিন্তু হাইপারক্যালেমিয়াতে কিডনি ধরে রাখতে পারে না, এটা এক নাম্বার কথা। কিডনি বেশি ধরে রাখে, এটা এক নাম্বার কথা। কিডনি ক্যান নট এক্সক্রিট, এইটাই হচ্ছে এক নাম্বার কথা। এর বাইরে ওইটাতে যেমন ছিল অ্যালডোস্টেরন বেশি কাজ করে, এখানে অ্যালডোস্টেরন কাজ করে না। এখন অ্যালডোস্টেরন কেন কাজ করে না তার বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে অ্যালডোস্টেরন তৈরি হয় না, যেমন অ্যাডিসনস ডিজিজ, এর বিভিন্ন রকম কজ আছে।
আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন ঠিক আছে কিন্তু রেনিন আসতে পারে না, রেনিন সিক্রেশনটা নষ্ট হয়ে যায়, রেনিন সিক্রেটিং সেলগুলো কাজ করতে পারে না, রেনিন সিক্রেটিং সেলগুলো কাজ করতে পারে না। এই রোগটা মোস্ট কমনলি ফাউন্ড ইন ডায়াবেটিস মেলাইটাস এন্ড অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি। এগুলোতে রেনিন সিক্রেশন হতে পারে না। রেনিন না আসলে অ্যালডোস্টেরন আসবে না, অ্যালডোস্টেরন না আসলে আমার ও সোডিয়াম ধরে রাখবে না, পটাশিয়াম বের করবে না, যার কারণে হাইপারক্যালেমিয়া হবে। নেক্সট হচ্ছে আমার রেনিনও ঠিক আছে, অ্যালডোস্টেরনও ঠিক আছে, কিন্তু কাজ করতে পারে না, টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ। আমার টিউবুলস গুলো ওদের রেসপন্স করে না, অ্যালডোস্টেরনের রেসপন্স করে না, টিউবুলস গুলো অ্যালডোস্টেরনের রেসপন্স করে না। সো টিউবুলস গুলো রেসপন্স না করলে আমার অ্যালডোস্টেরন না থাকার যে ব্যাপার সেরকম হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ড্রাগস দ্যাট ইনহিবিট রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এটা একদম শুরু থেকে রেনিন সিক্রেশনকে বন্ধ করে বিটা ব্লকার। তারপরে নিচে যদি নামো, অ্যালডোস্টেরন সিনথেসিসকে যারা বন্ধ করে, যেমন স্পাইনোল্যাকটোজ অ্যালডোস্টেরন কাজকে বন্ধ করে, এসি ইনহিবিটর অ্যালডোস্টেরনের কাজকে বন্ধ করে, এআরবি অ্যালডোস্টেরনের কাজকে বন্ধ করে, ট্রাইএনট্রিন অ্যামাইলোরাইড এপিথেলিয়াল সোডিয়াম চেইন বন্ধ করে। এই পুরো এক্সিসটাকে যারা যারা ইনহিবিট করে তারা সবাই হাইপারক্যালেমিয়া করতে পারে। তাহলে হাইপারক্যালেমিয়ার কজটা মোস্ট সিম্পল, একটা হচ্ছে রেনাল, আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন কাজ করতে পারে না, সেটা অ্যালডোস্টেরন নিজে তৈরি হতে পারে না সেই জন্য হতে পারে, রেনিন এসে অ্যালডোস্টেরনকে স্টিমুলেট করে না সেই জন্য হতে পারে, অ্যালডোস্টেরন তৈরি হয়ে কাজ করতে পারে না টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজের জন্য সেটা হতে পারে, অথবা কিছু কিছু ড্রাগস যেটা রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটাকে ইনহিবিট করে তারাও হতে পারে। এইটা হচ্ছে ডেভিডসনের ছবিটা, তোমরা দেখো এখানে ডেভিডসনে যেটা বলা আছে যে হাইপোক্যালেমিয়া আমরা বলছি রিডিস্ট্রিবিউশন, অ্যালকালোসিস, ইনসুলিন, বিটা 2, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, অথবা ইনটেক কম, আর লসের মধ্যে রেনাল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। আমার কথা বোঝা গেছে? এতক্ষণ এই চারটাই আমরা পড়াইছি, বোঝা গেছে এই চারটা? জি স্যার। আর এইটা হচ্ছে হাইপারক্যালেমিয়া ডেভিডসনের চার্ট, অলমোস্ট একই রকম। দেখো প্রথমে সিউডো হাইপারক্যালেমিয়ার কথা বলা হয়েছে, তারপরে ট্রান্সসেলুলার শিফট, অ্যাসিডোসিস, ইনসুলিন ডিফিসিয়েন্সি, হাইপারগ্লাইসেমিয়া, বিটা ব্লকার, হাইপারক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। এটা হচ্ছে ডায়েটের কথা বলছে। রেনাল রিটেনশনের মধ্যে মেইনলি হচ্ছে রেনাল ফেলিউর, এর বাইরে হচ্ছে লো অ্যালডোস্টেরন। তোমাদের মনে রাখতে হবে এইটুকু, এতক্ষণ যা পড়াইলাম তার মধ্যে তোমাদের মনে রাখতে হবে এইটুকু। কথা বোঝা গেছে? হাইপোক্যালেমিয়ার কজ জিজ্ঞেস করলে ডায়রিয়া, ভমিটিং, ডায়াবেটিক ইনসুলিন সালবিউটামল, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, আর হচ্ছে হাইপারঅ্যালডোস্টেরনিজম। আর হাইপারক্যালেমিয়ার কজ জিজ্ঞেস করলে একেআই, সিকেডি, ড্রাগসের মধ্যে এসি ইনহিবিটর, এআরবি, স্পাইনোল্যাকটোন, হাইপারঅ্যালডোস্টেরনিজম। কথা বোঝা গেছে? জি স্যার। যারা বড় চার্ট মনে রাখতে পারবে ভেরি গুড, কিন্তু এইটুকু মাস্ট টু নো, এইটুকু মাস্ট টু নো। কথা পরিষ্কার? এইটুকু মাস্ট টু নো, ঠিক আছে? নাও দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আমরা জানি potassium is required for muscle, potassium is required for muscle, skeletal muscle, smooth muscle, cardiac muscle. potassium বাড়ুক বা কমুক, মজার ব্যাপারটা দেখো, ম্যানিফেস্টেশন ইজ সেম জাস্ট লাইক সোডিয়াম। আমরা সোডিয়াম পড়ানোর সময় দেখাইছিলাম তোমাদের যে হাইপোনাইট্রিমিয়া এবং হাইপারনাইট্রিমিয়া প্রেজেন্টেশনের মধ্যে খুব বেশি পার্থক্য হয় না। এইখানেও হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া প্রেজেন্টেশন কিন্তু সেম। উইকনেস, ফ্যাটিগ, ascending type of paralysis, muscle cramp, hyperkalemia, hypokalemia same. Paralytic ileus hypokalemia তে বেশি হয়, hyperkalemia তেও কিন্তু হতে পারে। Cardiac abnormality, palpitation, cardiogenic shock, hypokalemia, hyperkalemia দুটোতেই হতে পারে, এবং দুটোতেই দেখো ব্র্যাডিকার্ডিয়া, বিটি, বিএফ এগুলো হয়। শুধু হাইপোক্যালেমিয়াতে টর্সালিটি পয়েন্টিসটা বেশি হয়, এটা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে অসুবিধা নেই। আরেকটা কথা বলে দেই, লং টার্ম যদি কারো হাইপোক্যালেমিয়া থাকে তার ডায়াবেটিস ইনসিপিডাস হয় এবং ডায়াবেটিস মেলাইটাসটা আনকন্ট্রোল হয়ে যায়। ডায়াবেটিস ইনসিপিডাস হয় এবং ডায়াবেটিস মেলাইটাসটা আনকন্ট্রোল হয়ে যায়। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারো যে কেন হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া দুটোতেই মাসেল উইকনেস হয়? Anyone? How many participants are there? এটা কিভাবে
ক্লাস। কথা স্যার নেটের প্রবলেম হচ্ছে স্যার, কথা কেটে কেটে আসছে। শোনা যাচ্ছে কথা? জি স্যার, এবার স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আসলাম হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, হাইপোক্যালিমিয়া, যেটা বলছিলাম যে কেন দুটাতেই মাসল উইকনেস হবে বলতে পারো? আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে আসবো। এখন আসো ইসিজি চেঞ্জ। আচ্ছা শোনো, ইসিজি চেঞ্জটা আমরা নেক্সট দিন শুরু করবো, আজকে এইটুকু পর্যন্ত থাক। কালকে আমাকে একটা সময় দাও তো, তোমরা কালকে তোমরা একটা সময় ইয়ে করতে পারবা? কোন স্যার সময়টা কালকে সকালে, স্যার সকালে সকালে পারবেন? সকালে কয়টায়? 11টা স্যার। 11টা একটু আগে করা যাবে? 9টা? স্যার 9টা? হ্যাঁ স্যার 9টা তো একটু, স্যার রাতে ঘুম নিতে পারবেন স্যার? থেকে ওঠো না, না কেউ 9টায় কেউ ঘুমের থেকে ওঠো না। হ্যাঁ স্যার ওই রকমই স্যার অবস্থা। রাতে তো আমরা করি স্যার। বুঝি নাই। স্যার রাতে নিতে পারবেন স্যার? রাতে বেলা, হ্যাঁ রাতে বেলা নেওয়া যায়, আজকে রাতে বেলা নিতে পারি। আজকে রাতে? রাতে হ্যাঁ আজকে রাতে নিতে পারি 10টার আচ্ছা পরে। ঠিক আছে স্যার, আজকে স্যার 10টা স্যার। 10টা, ওকে ওকে, ঠিক ওকে আছে। স্যার।